আমাদের এই পৃথিবী বিপুল রহস্যের ভরা। এ সমস্ত রহস্যময় ও ভৌতিক অজানা বিষয়গুলো সকলের কাছে জানানোই আমাদের উদ্দেশ্য। স্বাগত আপনাকে অদ্ভুত রহস্য সন্ধানে। 200 বছরের পুরানো ও ধ্বংসপ্রাপ্ত একটি মন্দির আবার নতুন করে দাঁড় করাতে হবে। এ কাজের দায়িত্ব দেয়া হয়েছে ইঞ্জিনিয়ার তারেক আহমেদকে। তিনি তার দলবল নিয়ে এই অজপাড়াগায় এসেছেন আজ 7 দিন হল। ঢাকায় তাদের ফার্মের বেশ সুনাম থাকাতে এ ধরনের ঝুঁকিপূর্ণ একটি স্পর্শকাতর এবং স্থাপনা তৈরির দায়িত্ব সরকারের তরফ থেকে তাদের উপরেই ন্যস্ত হয়েছে। অনেক দিনের পুরানো মন্দির, এখন শুধু ওটার ধ্বংসাবশেষই আছে। সেটাকে ভেঙে একটা নতুন মন্দির দাঁড় করানোটাকে প্রথম দিকে তারেক আর তার দলবল চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন, কিন্তু এখন বুঝতে পারছেন কত বড় ভুল হয়েছে। এই অজপাড়াগায়ে ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে তারা এই 7 দিনেই বেশ হাঁপিয়ে উঠেছেন। তার উপর আবার 4-5 দিন ধরে শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। থামার কোনো লক্ষণ নেই। বছরের এ সময়ে এটা একেবারেই বেমানান। তারেক আহমেদ নিজে তো বিভিন্ন সমস্যায় ভুগছেনই, তার সাথে যারা এসেছে তারাও নানাজন নানা রকম অভিযোগ করছে। বৃষ্টির পানিতে মাটি হয়ে থকতকে কাদা, কোথাও কোথাও বুট পরা পায়ের অর্ধেক কাদার ভেতরে দেবে যায়। তখন আরেকজন এসে তাকে টেনে তোলে। সবকিছু মিলিয়ে কিছুদিন ধরে এক নারকীয় অবস্থার সৃষ্টি হয়েছে। অথচ প্রথম 2টি দিন কি সুন্দর ছিল, কি চমৎকার রৌদ্রালোকিত দিন। কিন্তু 2 দিন যেতে না যেতেই কে জানে সে রোদ কোথায় হারিয়ে গেল। প্রকৃতি যেন এরপর রুদ্ররোষে ওদের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু এরপরও ওরা কাজ বন্ধ করেনি। সকলেই চেষ্টা করেছে যতটুকু সম্ভব কাজ করার। কিন্তু এভাবে আর কত? কাজের অগ্রগতি হয়েছে খুব সামান্য। তারেক মনে মনে সিদ্ধান্ত নেন, আজকের দিনটা দেখে কাল ঢাকায় যোগাযোগ করে আপাতত কিছুদিনের জন্য কাজ বন্ধ রাখার কথা বলবেন। স্থানীয় 10-12 জন লোককে মাটি খোঁড়ার দায়িত্ব দেয়া হয়েছে। তারা এই দুর্যোগেও পুরোদমে কোদাল চালিয়ে যাচ্ছে। তারেক একটি বর্শাতি গায়ে দিয়ে ওদের কাজ তদারকি করছেন। ভাঙা মন্দির থেকে সামান্য কিছুটা দূরে তারেকরা থাকার জন্য পাশাপাশি 3টি তাঁবু গেড়েছেন। সেটার একটি থেকে কেউ একজন দৌড়ে এসে ওকে কি যেন বলল। তারেক তড়িঘড়ি করে তাঁবুতে চলে এলেন। ঢাকা থেকে জরুরি ফোন কল এসেছে। ফোন তুলে ধরতেই ওপাশ থেকে ওদের ঢাকা অফিসের ইনচার্জ সাদেকুল করিমের গলা শুনতে পেলেন। তারেক সাহেব, কাজ বন্ধ করে দিন। তল্পিতল্পা গুটিয়ে সবাইকে নিয়ে চলে আসুন। সরকার এ ফান্ডে যে টাকা দিয়েছিল সেটা উইথড্র করেছে। সুতরাং বুঝতেই পারছেন এরপরে আর আমাদের পক্ষে কাজ চালিয়ে নেওয়া সম্ভব নয়। তবে ভাববেন না, সরকার ক্ষতিপূরণ হিসেবে আমাদেরকে একটা বড় ধরনের অ্যামাউন্ট দিতে রাজি হয়েছে। সাদেকুল করিমের গলায় বেশ খুশি খুশি ভাব। এ প্রান্তে তারেক মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক বাবা, বাঁচা গেল। এ ধরনের বিশ্রী পরিবেশে আর কাজ করতে হবে না। আর তাছাড়া ওর অধীনস্থদের এরকম পরিবেশে আর 2 দিনও রাখা যেত কিনা সন্দেহ। শেষ পর্যন্ত ওকে ফেলেই হয়তো সবাই ঢাকা চলে যেত। স্বস্তি গোপন করে তারেক বললেন, কিন্তু কেন স্যার? আমাদের দিক থেকে কোন সমস্যা? না, পুরোটাই সরকারের নিজস্ব ব্যাপার। শুনেছি সরকার নাকি এই মন্দির সংস্কারের ফান্ড দিয়ে পুরানো একটা মসজিদ সংস্কার করতে চায়। তারা আমাদের কোনো ফল্ট খুঁজে পায়নি। আচ্ছা রাখি, আপনি যত শিগগির পারুন চলে আসুন। 2 ঘন্টা পর সবাই সবকিছু গুছিয়ে নিচ্ছে। অল্পক্ষণের মধ্যেই তারা ঢাকার পথে রওনা হবে। সেজন্য সবাই বেশ ফুরফুরে মেজাজে আছে। আগের সেই বিমর্ষ ভাব আর নেই। মাটি খননের কাজে নিয়োজিত স্থানীয় শ্রমিকদের পাওনা অনেক আগেই মিটিয়ে দেওয়া হয়েছে। তাদের সবাই চলে গেলেও একজন লোক এখনো যায়নি।
তারেক তাঁবু থেকে বেরিয়ে শেষবারের মতো যখন জায়গাটা পর্যবেক্ষণ করছিলেন, এই সময় লোকটার দিকে ওর নজর পড়ল। লোকটা একা একা খনন করা গর্তটার সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। তারেক তার দিকে এগিয়ে যান। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো? তোমার পাওনা মিটিয়ে দেয়া হয়নি? লোকটি মাথা চুলকে স্বভাবসুলভ সরল হাসি দিয়ে বলে ওঠে। হইছে স্যার, তয় যাওনের আগে আপনারে একটা জিনিস দেখাইতাম। কি জিনিস? সে এদিক ওদিক তাকায়। আপনার তাঁবুর ভেতরে চলেন। তারেক লোকটাকে নিজের তাঁবুতে নিয়ে আসেন। লোকটা লুঙ্গির ভেতরে হাত ঢুকিয়ে একটা পুরানো পলিথিন বের করে আনে। ভেতর থেকে ধাতব কি যেন একটা বের করে তারেকের দিকে এগিয়ে দেয়। তারেক সেটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে থাকেন। জিনিসটা নিরেট পাথরের তৈরি একটি পা। সাইজে ৫ থেকে ৬ ইঞ্চির মতো হবে। অবিকল ছোট বাচ্চাদের পায়ের মতো। একেবারে জীবন্ত। ভাঙা দিকটা দেখলে মনে হয় জিনিসটা একসময় ছোট্ট কোনো মূর্তির শরীরের অংশ ছিল। তারেকের মুখ দিয়ে অজান্তেই অস্ফুটে বেরিয়ে আসে। এটা কোথায় পেলে? মাটি খোঁড়ার সময় পাইছি, কাউরে দেহাই নাই, আপনেরে দেহামু বইলা লুকায়া রাখছি। কিন্তু মূর্তিটার বাকি শরীর কোথায়? কইতে পারতাম না, স্যার। তয় মনে করছিলাম ঠ্যাংটা যখন পাইছি, পুরা শরীরটাও পামু। কিন্তু অনেক খুঁইযাও আর কিছু পাই নাই। তাইলে স্যার আমি যাই। আচ্ছা যাও। লোকটা চলে যাওয়ার জন্য ঘুরতেই তারেক তাকে কি মনে করে থামান। পকেট থেকে বকশিস হিসেবে লোকটাকে কিছু টাকা দেন। সেদিন বিকেলে গরুর গাড়িতে করে ওরা যখন চলে আসছিল, তারেক সে সময় পেছনে চেয়ে চেয়ে মন্দিরের ধ্বংসাবশেষটা দেখছিলেন। মন্দিরের সামনে ওদের খোঁড়া বিরাট গর্তটা ইতিমধ্যে বৃষ্টির পানিতে ভরে গেছে। চারপাশ অন্ধকার হয়ে যাওয়াতে মন্দিরটাকে কেমন ভুতুড়ে লাগছে। তারেক চোখ ফিরিয়ে নেন। সে রাতে শুতে যাবার আগে হঠাৎ করে তারেকের ওই ভাঙা পায়ের কথা মনে পড়ে। ওটা আজ দুপুরে ওকে তাঁবুর ভেতর অপরিচিত লোকটি দিয়েছিল। ট্রাভেল ব্যাগ খুলে পলিথিনে মোড়ানো পাখানি বের করেন তিনি। জিনিসটা হাতে নিয়ে তারেকের শরীর শিরশির করে ওঠে। কেন জানি মনে হয় তিনি জীবন্ত কোনো কিছু ধরে আছেন। নেড়েচেড়ে দেখতে গিয়ে তিনি আরেকটি জিনিস দেখে বিস্মিত হন। পায়ের গোড়ায়, অর্থাৎ যেখান থেকে পাখানি ভেঙেছে, সেখানে ছোপ ছোপ শুকনো রক্তের দাগ। কেমন কালচে লাল। মনে হচ্ছে ওখানটায় একসময় প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। কিন্তু সেটা কি করে হবে? জিনিসটা তো নিরেট পাথর বই কিছু নয়। ওর মাথা ঝিমঝিম করতে থাকে। ব্যাপারটার কোণে কুলকিনারা করতে পারেন না। শেষে যেভাবে ছিল সেভাবে আবার জিনিসটা ব্যাগে ভরে রেখে শুয়ে পড়েন। সারাদিনের ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনিয়ার তারেক আহমেদ গভীর ঘুমে তলিয়ে যান। সারাদিনে টিপ টিপ বৃষ্টি এখন এই গভীর রাতে তমল বর্ষণ হয়ে দেখা দিয়েছে। তার সঙ্গে শুরু হয়েছে তীব্র বাতাস। তুমুল ঝড় বৃষ্টি ভাঙাচোরা মন্দিরটাকে কুয়াশার মতো ঢেকে ফেলেছে। বৃষ্টির পানিতে মন্দিরের ছোট্ট উঠান ডুবে গেছে। মাঝখানে করা বড় গর্তটা অনেক আগেই পানিতে তলিয়ে গেছে। মন্দিরের পেছনে ঝোপজঙ্গলে ভরা জায়গাটাতে বহু বছরের পুরানো একটি বটগাছ রয়েছে। সেটার নিচে এই তুমুল বৃষ্টিতে আশ্রয় নিয়েছে একজন মানুষ। মানুষটা মানসিক ভারসাম্যহীন। একজন উন্মাদ। গ্রামের সবাই তাকে বাতাসি পাগলি বলে চেনে। সে দুহাতের মধ্যে ছোট্ট একটা পাথরের মূর্তি ধরে আছে। নিজের শরীরের শতচ্ছিন্ন কাপড়টুকু দিয়ে সে বারবার পাথুরে মূর্তিটাকে মুছে দিচ্ছে। কিন্তু মূর্তিটার ক্ষতস্থান থেকে পড়া রক্ত কিছুতেই বন্ধ হচ্ছে না। টপকে লাল তাজা রক্ত। মূর্তিটার একটি পা নেই। চারদিকে নিখোশ কালো অন্ধকার হলেও ওটার পাথুরে চোখ দুটো ভাটার মতো জ্বলজ্বল করছে। লন্ডন। প্রফেসর রবার্টসন তার ব্যক্তিগত লাইব্রেরিতে বসে একটি বইয়ের উপর ঝুঁকে আছেন। বইটি বহু বছরের পুরানো প্রাচীন ভারতবর্ষের ইতিহাসের উপর লেখা। ইতিহাসের উপর প্রফেসরের প্রচণ্ড ঝোঁক থাকায় তার একজন বন্ধু সুদূর ভারত থেকে এই বইটি পাঠিয়েছিলেন বছর দেড়েক আগে।
তারপর থেকে তিনি নাওয়া খাওয়া ভুলে এই বইয়ের উপরই পড়ে আছেন। বইটি বহু আগের প্রাচীন ভাষায় লেখা, আর তাই বইটা পড়ে বুঝতে বা অর্থ উদ্ধার করতে তার বেশ কষ্ট হচ্ছে। পুরানো পার্চমেন্ট অনেক জায়গায় খসে গেছে, লেখাগুলো ঝাপসা হতে হতে কোথাও একেবারে মিলিয়ে গেছে। তারপরও প্রফেসর অত্যন্ত ধৈর্য সহকারে বইটি পড়ার চেষ্টা করছেন। তবে মাস 6 ধরে তিনি বইটার একটি প্যারার মর্ম উদ্ধার করতে পারছিলেন না। কিন্তু এখন এই মুহূর্তে তার মনে হল তিনি সেটা পেরেছেন, আর তাই উত্তেজনায় বইটির উপর ঝুঁকে পড়েছেন। প্রফেসর অনুবাদ করা প্যারাটা পড়তে শুরু করলেন। রাজা ছিলেন খুব অত্যাচারী। সবাই তার আনুগত্য মেনে নিলেও মন্দিরের ওই পুরোহিত তার আনুগত্য মেনে নেননি। তিনি কয়েকজন লোক নিয়ে রাজার বিপক্ষে বিদ্রোহ করেন। এতে রাজা ক্ষুব্ধ হয়ে মন্দিরটি জ্বালিয়ে দেন, আর পুরোহিতসহ ওই লোকগুলোকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারার হুকুম দেন। ওই সময় রানী ছিলেন গর্ভবতী। অনেকদিন পর তিনি সন্তান সম্ভবা হয়েছিলেন। মারা যাবার সময় পুরোহিত রাজাকে ভয়ঙ্কর এক অভিশাপ দিয়ে যান। বলেন, রাজা, তোমার কোনো উত্তরাধিকার থাকবে না। তোমার স্ত্রী যে সন্তান প্রসব করবে সে জন্মের পর পাথর হয়ে যাবে। বলা বাহুল্য অত্যাচারী রাজা তাতে কান দেননি। এর কিছুদিন পর রানী একটা ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেন। রাজার মনে খুশির জোয়ার বয়ে যায়। কিন্তু পুরোহিতের অভিশাপে কিছুদিনের মধ্যেই সে সন্তান ধীরে ধীরে পাথরে রূপান্তরিত হতে থাকে। রাজা অনেক ওঝা অনেক কবিরাজ ডাকেন, কিন্তু কিছুতেই কিছু হয় না। সবার চোখের সামনে দিয়ে ফুটফুটে সেই সন্তান একসময় নিরেট পাথর হয়ে যায়। রাজা তার ভুল বুঝতে পারেন, কিন্তু তখন সবকিছু শেষ হয়ে গেছে। পরবর্তীতে রাজা তার পাপের প্রায়শ্চিত্তস্বরূপ পাথর হয়ে যাওয়া সন্তানটিকে ওই ধ্বংসপ্রাপ্ত মন্দিরের সামনের উঠোনে সমাহিত করেন। প্যারাটি এখানেই শেষ। নিচে কোথাও এ প্রসঙ্গে আর কিছু লেখা নেই। এমনিতে প্রচণ্ড বাস্তববাদী মানুষ প্রফেসর রবার্টসন। যুক্তিহীন কোনো কিছুকে তিনি একেবারেই প্রশ্রয় দেন না। আর তাই ইতিহাসের বইতে এ ধরনের একটি রূপকথার মতো কাহিনী পড়ে স্বভাবতই তিনি বেশ বিরক্ত বোধ করতে থাকেন। মনে মনে ভাবেন, তার গত 6 মাসের পরিশ্রম হয়তো একেবারেই বৃথা গেল। প্রিয় দর্শক, গল্পটি এখানেই শেষ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জীবনে এমন কোনো ঘটনা থাকলে যদি আমাদের কাছে শেয়ার করতে চান, তাহলে আমাদের মেইল অ্যাড্রেস এই ঘটনাটি পাঠিয়ে দিতে পারে। মেইল অ্যাড্রেসটি ডেসক্রিপশন দেওয়া আছে। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের মা বাবাকে খেয়াল রাখবেন। খোদা হাফেজ।